প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে। আমাদের আজকের আলোচনায় থাকবে কামরূপ জেলার প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশনের জেনারেল সায়েন্সের দ্বিতীয় অংশ, অর্থাৎ কোয়েশ্চন নম্বর 46 থেকে আরম্ভ করে কোয়েশ্চন নাম্বার 60 অবধি আমরা আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি আমরা দেখব, ব্যালেন্স দ্য ফলোয়িং কেমিক্যাল ইকুয়েশন। নিচের রাসায়নিক সমীকরণগুলোকে সমতুল করো। তো প্রথম ইকুয়েশন দেওয়া আছে, সিলভার ব্রোমাইড গিভস সিলভার অ্যান্ড ব্রোমিন। তো আমরা জানি সূর্যের আলোর উপস্থিতিতে সিলভার ব্রোমাইড ভেঙে সিলভার এবং ব্রোমিন উৎপন্ন হয়। তো কি হলো, সেটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো আমরা কিভাবে ব্যালেন্স করব? আমরা এখানে সিলভার ব্রোমাইড আছে, সলিড আছে, এখানে সূর্যালোকের উপস্থিতিতে সিলভার ব্রোমাইড ভেঙে কি হয়, সিলভার উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় ব্রোমিন গ্যাস। তো সেটা আমরা কিভাবে ব্যালেন্স করব? আমরা যদি দেখি এখানে ব্রোমিন কয়টি আছে, দুটি আছে, এখানে কিন্তু ব্রোমিন একটি আছে। তো আমরা কি করব, এখানে যেহেতু দুইটি ব্রোমিন আছে, আমরা এখানে 2 বসিয়ে দেবো। 2 বসানোর সাথে সাথে কি হলো, সিলভার কয়টি হয়ে গেল, দুটি হয়ে গেল। এখানে একটি সিলভার আছে, তো আমরা এখানে আবার 2 বসিয়ে দেবো। তো এখন দেখুন ব্যালেন্স হয়ে গেল, দুটি সিলভার আছে, সিলভার 2, ব্রোমিন 2, এখানেও ব্রোমিন 2 আছে। তো উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান আছে, সেটা হয়ে গেল। এবার আমরা এইটা দেখবো, এই রিঅ্যাকশন। আয়রন সলিড অবস্থায় স্টিমের সঙ্গে বিক্রিয়া করে ফেরোস্ফেরিক অক্সাইড, Fe3O4 মানে ফেরোস্ফেরিক অক্সাইড, সেটা সলিড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে আমরা কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, অর্থাৎ পরমাণুর সংখ্যা মিলাতে হবে। এখানে দেখুন আয়রন কয়টা আছে, একটা আছে। এখানে আয়রন কয়টা আছে, 3টা আছে। তো আমরা এখানে কি করব, 3Fe এইভাবে লিখবো, 3Fe প্লাস এখানে কি আছে আমরা যদি দেখি, তো হাইড্রোজেনের সংখ্যা আমরা দেখব। এখানে আছে হাইড্রোজেন 2টা, এখানে আছে হাইড্রোজেন 2টা, তার মানে হাইড্রোজেন সমান আছে, হাইড্রোজেন আমাদের কিছু করতে হচ্ছে না। অক্সিজেন দেখবো, অক্সিজেন একটা, এখানে আছে 4টা অক্সিজেন। তো যেহেতু এখানে 4টা অক্সিজেন আছে, আমরা কি করব, এখানে আমরা অক্সিজেন 4 তৈরি করতে হবে। তো আমরা কি করব, H2O এর আগে 4 বসিয়ে দেব। H2 এর আগে যদি আমরা 4 বসাই, তো কি হয়, এখানে দেখুন Fe3O4 সলিড, এইখানে হাইড্রোজেন কয়টা হলো, 4 2 8, 8টা হাইড্রোজেন হয়ে গেছে। তো এখানে কি আছে, হাইড্রোজেন 2টা আছে। আমরা তার আগে কি করব, তার আগে 4 বসিয়ে দেবো। 4 বসিয়ে দিলে কি হবে, সেটা 8টা হয়ে যাবে। তো দেখুন পরমাণু সংখ্যা 3টা পরমাণু আছে, এখানে আছে 3টা, অক্সিজেন আছে এখানে 4, এখানে অক্সিজেন আছে 4, হাইড্রোজেন 4 2 8, হাইড্রোজেন 4 2 8। তো আমাদের কি হলো, এই কোয়েশ্চন সলভ হয়ে গেল। এবার আমরা আলোচনা করব কোয়েশ্চন নাম্বার 47। হোয়াট ডু ইউ মিন বাই এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশনস, গিভ এক্সাম্পল। তো আমরা জানি এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে হচ্ছে যে রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়ায় তাপ উদ্ভব হয়। দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ ইভলভড ইজ কল্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, এখানে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করে, ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে আমরা যে পুড়া চুন বা কুইকলাইম যাকে বলি, when quicklime takes water it becomes ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে বলা হয় শীতলিত চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং এই ক্ষেত্রে আমরা দেখি প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। অথবা আমরা নিতে পারি কার্বন যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা কোনো কিছু দহন হয়, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্নের সঙ্গে প্রচুর পরিমাণ হিট ইভলভ হয় বা তাপ উৎপন্ন হয়। তো সেই দুটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। অন দ্য আদার হ্যান্ড, হোয়াট ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন? যে রিঅ্যাকশনে কি হয়, তাপ শোষণ হয়, তাকে বলা হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন মিন্স তাপ কি হয়, অ্যাবজর্ব করে। দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ অ্যাবজর্বড ইজ কল্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, যেমন মেল্টিং অফ আইস, ফটোসিনথেসিস, এগুলো হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের এক্সাম্পল। যেমন আরেকটা এক্সাম্পল ফেরাস সালফেট। ফেরাস সালফেটকে যখন আমরা হিট করব, তখন কি হয়, ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। এখানে হিট অ্যাবজর্ব হয়েছে,
ক্যালসিয়াম কার্বনেট কিভাবে, যেমন চুনশিলা, লাইমস্টোন, যাকে লাইমস্টোনে আমরা তাপ দিলে পরে, হিট দিলে পরে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এখানেও কি হয়েছে, হিট অ্যাবজর্ব হয়েছে। সো এই দুটো হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এই দুটো হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশনের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 48, হোয়াট ইজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, গিভ এক্সাম্পল। তো আমরা দেখবো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে প্রশমন বিক্রিয়া কি। প্রশমন বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যে বিক্রিয়ার অ্যাসিড এবং বেজ, অম্ল এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয় এবং সল্ট আর ওয়াটার, লবণ এবং জল উৎপন্ন হয়, তার নাম নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। দ্য রিঅ্যাকশন বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার ইজ কল্ড এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এখানে আমরা একটা এক্সাম্পল দেখব, যেমন বেস প্লাস অ্যাসিড কি হয়, সল্ট অ্যান্ড ওয়াটার, দ্যাট ইজ দ্য কমন ফর্মুলা অফ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। প্রশমন বিক্রিয়ার সাধারণ ফর্মুলা বা আমরা বলতে পারি সেটা সল্ট মানে লবণ আর জল উৎপন্ন হবে। কার কার মধ্যে বিক্রিয়া হবে, অ্যাসিড এবং বেইজের মধ্যে, অম্ল এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া হবে, সল্ট উৎপন্ন হবে, সঙ্গে জল উৎপন্ন হয়। তো দেখুন অ্যাকোয়াস মানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে জলীয় অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড, যেটা জলীয় অবস্থায় থাকে, লবণ উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। তো সেটা হচ্ছে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। সোডিয়াম হাইড্রোক্সাইড বেইজের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, হওয়ার পর সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয় আর সঙ্গে জল উৎপন্ন হয়। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 49, হোয়াই ডাজ এন অ্যাকোয়াস সলিউশন অফ অ্যান অ্যাসিড কন্ডাক্ট ইলেকট্রিসিটি। অর্থাৎ কোন অ্যাসিডের জলীয় দ্রবণ কেন বিদ্যুৎ পরিবহন করে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, অ্যাসিডের জলীয় দ্রবণ কেন বিদ্যুৎ পরিবহন করে। অ্যাকচুয়ালি দ্য অ্যাকোয়াস সলিউশন অফ অ্যান অ্যাসিড conducts electricity due to the presence of charged particles called ion in its। তার মানে অ্যাসিডের জলীয় দ্রবণে আয়ন থাকার জন্য বিদ্যুৎ পরিবহন করে। এখন কি আয়ন থাকে, অ্যাকচুয়ালি আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই, when HCl is dissolved in water, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়, its solution contains hydrogen ion and chloride ion, and due to these ions, that is hydrogen ion and chloride ion, ইলেকট্রিসিটি পরিবহন হয়। আমরা আরো যদি ব্যঙ্গে বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জলে দ্রবীভূত হবে তখন হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, আর এই হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন থাকার জন্যই কি হয়, অ্যাসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। কোয়েশ্চন নাম্বার 50 হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস, অর্থাৎ এই যৌগগুলির নাম লিখো। তো এখানে দেখুন দুটা যৌগ দেওয়া আছে, এখানে একটি বি। তো এখানে কার্বন কয়টি আছে, আমরা দেখতে লাগবে এখানে কার্বন আছে 1 2 3 4। এই যে লং হাইড্রোকার্বন সিঙ্গেল, সেখানে 4টি কার্বন থাকার জন্য সেটা আমরা এইভাবে লিখতে পারি যে সেটা বিউট হবে, অর্থাৎ হয় বিউটেন নতুবা বিউটিন নতুবা বিউটাইন হবে। তারপর আমরা দেখবো এখানে দেখুন ট্রিপল বন্ড আছে, আমরা জানি ট্রিপল বন্ড হলে সেটা অ্যালকাইন হয়ে যায়, অর্থাৎ তার ট্রিপল বন্ড আছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকাইন। তো অ্যালকাইন হলে এখানে কি হবে, বিউটের সঙ্গে প্লাস আইন লাগবে, তো কি হবে সেটা বিউটাইন। অর্থাৎ এই যে যেটা চেইন আছে এখানে হাইড্রোকার্বন সিঙ্গল, সেটা হবে বিউটাইন। এবং আমরা যদি আরো মানে প্রিসাইজলি বলি, তো এখানে 1 নম্বর কার্বনের 1 নম্বর পজিশনে কি আছে, অ্যালকাইন ট্রিপল বন্ড আছে, সুতরাং সেটাকে 1 বিউটাইনও বলা হয়। তো সেটা আমাদের যেহেতু লাগবে না, আমরা শুধু বলবো সেটা এই যৌগের নাম হচ্ছে বিউটাইন। এইবার এই যৌগটি দেখবো, এই যৌগটি কি, এখানে দেখুন এই অংশটা হচ্ছে অ্যালডিহাইড। যেহেতু একটা চেইনে অ্যালডিহাইড থাকে, সুতরাং সেটার নাম দুইটা, যেহেতু কার্বন আছে, তো এখানে অ্যালডিহাইডে আমরা সাধারণত এল দিয়ে আমরা উচ্চারণ করি। যেহেতু দুটা কার্বন আছে, ইথ আর ইথেন থেকে আমরা কি হবে, ইথানেল, এই যৌগ হবে ইথানেল। এই পার্টটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক বন্ড CHO। আসলে এখানে কি আছে, বন্ড CHO, এই পার্টটা আছে বন্ড CHO, এবং এই পার্ট থাকার জন্য এই যৌগের নাম হচ্ছে
ইথানেল, যেহেতু দুটা কার্বন আছে, ইথানেল, এবং সেটার কমন নাম হলো অ্যাসিটালডিহাইড। ইহাকে অ্যাসিটালডিহাইডও বলা হয়, এই যৌগকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। তো সেটার আইইউপিএসি নেম হচ্ছে ইথানেল, কমন নেম হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটার আইইউপিএসি নেম হচ্ছে বিউটাইন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 51, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ মেন্ডেলিভস ক্লাসিফিকেশন? মেন্ডেলিভের শ্রেণী বিভাজনের সীমাবদ্ধতাগুলো কি ছিল? আমরা জানি মেন্ডেলিভের ক্লাসিফিকেশন যেটা সেটা ব্যর্থ হয়েছিল কিছুটা কারণে, দু তিনটা কারণ ছিল ইম্পর্টেন্ট। তার মধ্যে যেমন প্রথম কারণ আমরা যদি ধরি তো আমরা বলতে পারি যে পজিশন অফ আইসোটোপস কুড নট বি এক্সপ্লেইনড ইন দ্য মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকায় সমস্থানিকগুলোর প্রকৃত অবস্থান ব্যাখ্যা করা হয় নাই। আইসোটোপস, আইসোটোপস বা সমস্থানিক মানে কি? আইসোটোপস আর দ্য অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট হ্যাভিং সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ বাট ডিফারেন্ট মাস নাম্বার। আইসোটোপ বা সমস্থানিক হচ্ছে ওইসব পরমাণু যাদের কোনো মৌলের অ্যাটমিক নাম্বার সেম থাকে কিন্তু তাদের মাস নাম্বার কি হয়? ভিন্ন হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়। ইফ দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য atomic masses, then what happened? The isotopes should be placed in different groups of the periodic table. কারণ মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকায় কি হয়েছিল আমরা জানি, মাস নাম্বার অর্থাৎ পরমাণুর ভরের উপর ভিত্তি করে, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তার সাজানো হয়েছিল তালিকা। যে পারমাণবিক ভরের উপর সাজানো হলে কি হয়, যেহেতু আইসোটোপ বা সমস্থানিকগুলো হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা এক থাকবে কিন্তু ভর সংখ্যা বদলে যাবে, সুতরাং সেই মৌল তার সমস্থানিকগুলো আলাদা আলাদা বর্গে চলে যাবে। তো সেটা মেন্ডেলিভ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন নাই। আর সেকেন্ড ওয়ান, এ কারেক্ট পজিশন কুড নট বি অ্যাসাইন টু হাইড্রোজেন ইন দ্য পিরিয়ডিক টেবিল। আর মেন্ডেলিভ হাইড্রোজেনকে একটা সঠিক স্থান দিতে পারেন নাই। তিনি যদিও সেটা অ্যালকালি মৌলের সঙ্গে রেখেছিলেন কিন্তু দেখা যায় হাইড্রোজেন হ্যালোজেন মৌলের সাথেও রিঅ্যাকশন করে, তো সেই ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি থেকে যায় এবং মেন্ডেলিভ সেটার সঠিক ব্যাখ্যা দিতে পারেন নাই। নেক্সট কোয়েশ্চন 52 হচ্ছে নেম দ্য রেসপিরেটরি পিগমেন্টস প্রেজেন্ট ইন ব্লাড। রক্তে থাকা শ্বসন রঞ্জকের নাম কি? এন্ড রাইট ইজ ফাংশন, ইহার কাজ লিখো। তো আমরা জানি আমাদের রক্তের মধ্যে কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তার মধ্যে রেসপিরেটরি পিগমেন্ট হচ্ছে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকায় থাকা কণা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে বলা হয় রেসপিরেটরি পিগমেন্ট, অর্থাৎ হিমোগ্লোবিন ইজ কল্ড রেসপিরেটরি পিগমেন্ট। এই হিমোগ্লোবিনের ফাংশন বা কাজ কি? হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে মিলে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে এবং এই যৌগরূপে আমাদের দেহের মধ্যে বিভিন্ন কোষে অক্সিজেন গিয়ে পৌঁছায়, অর্থাৎ অক্সিজেন ক্যারি করা হিমোগ্লোবিনের মূল কাজ। ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম লাংস টু দ্য ডিফারেন্ট সেল অফ আওয়ার বডি। নাও কোয়েশ্চন নাম্বার 53, রাইট অ্যাবাউট দ্য ট্রান্সমিশন অফ মেসেজেস টু দ্য ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি থ্রু দ্য নার্ভাস সিস্টেম। আমাদের স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে আমাদের দেহের বিভিন্ন অংশে কিভাবে তথ্যগুলো যাতায়াত করে তার একটা ব্যাখ্যা লিখো। তো আমরা কিভাবে লিখবো সেই ব্যাখ্যা? আসলে আমাদের স্নায়ুকোষ এইভাবে থাকে। স্নায়ুকোষ যদি আমরা দেখি, আমরা যদি সঠিকভাবে ব্যাখ্যা করি যে কিভাবে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্য দিয়ে ইনফরমেশন প্রবাহিত হয়, প্রথমে কি হয়, ডেনড্রাইট এখানে আছে, স্নায়ুকোষের ডেনড্রাইট কি করে তথ্যগুলো আহরণ করে। ডেনড্রাইটের অগ্রভাগ তথ্যগুলো আহরণ করবে। তথ্য মানে স্টিমুলাস, অ্যাকচুয়ালি উদ্দীপনা। ইট কালেক্টস দ্য স্টিমুলাস, দেন ইট গোজ টু সেন্টার অফ দ্য
সেল, অর্থাৎ আমাদের স্নায়ুকোষের কেন্দ্রের মধ্যে চলে যাবে এবং কিভাবে যাবে সেটা ইলেকট্রিক ইম্পালস, বৈদ্যুতিক স্নায়ু প্রেরণারূপে। এখানে যখন স্টিমুলাস অ্যাবজর্ব হবে তখন সঙ্গে সঙ্গে সেটা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ইলেকট্রিক ইম্পালসে পরিণত হয়, বৈদ্যুতিক স্নায়ু প্রেরণা উৎপন্ন হয় বা পরিণত হয় এবং বৈদ্যুতিক স্নায়ু প্রেরণারূপে এখানে আসবে। এখান থেকে অ্যাকশন দিয়ে কি করবে, এই স্নায়ু পুচ্ছ যেটা আছে এখানে যাবে এবং এই সাইন্যাপসে চলে আসবে। সাইন্যাপসে আসার পর সেটা কি হবে, রাসায়নিক পদার্থে পরিণত হবে এবং রাসায়নিক পদার্থে পরিণত হয়ে নেক্সট স্নায়ুকোষের ডেনড্রাইটে যাবে এবং সেখানে গিয়ে আবার নার্ভ ইম্পালস ও ইলেকট্রিক ইম্পালস উৎপন্ন হবে এবং এইভাবে বৈদ্যুতিক স্নায়ু প্রেরণা রূপে এক অংশ থেকে অন্য অংশে তথ্যগুলো যাতায়াত করে প্রবাহিত হয়। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 54, হাউ ইজ রিপ্রোডাকশন থ্রো স্পোর্স বেনিফিশিয়াল ফর অ্যান অর্গানিজম? কোন জীবের জন্য রেণুর দ্বারা বংশবিস্তার করাটি কিভাবে লাভজনক বা লাভদায়ক হয়? তো আমরা যদি দেখি স্পোর মানে রেণু, রেণু উৎপন্ন, আমরা জানি রেণুর দ্বারা উদ্ভিদ বংশবিস্তার করে। স্পোর্স আর composed of thick walls. It can easily sustain in harsh conditions and prevent dehydration of cells. যেহেতু একটি স্পোর বা রেণুর বাহিরের আবরণটি খুবই ঘন থাকে, সেই জন্য মানে প্রতিকূল পরিবেশে এই রেণুটি ভালো থাকবে এবং ডিহাইড্রেশন হবে না সেল বা কোষটি, যার দরুন ভিতরে ভ্রূণ বেঁচে থাকবে। অ্যান্ড রিপ্রোডাকশন বাই স্পোর ফরমেশন ইজ কুইক অলসো, এবং রেণুর দ্বারা বংশবিস্তার অত্যন্ত সহজ বা খুব তাড়াতাড়ি হয়। তো এই জন্য একটি উদ্ভিদ বা কোনো অর্গানিজম যদি স্পোর বা রেণুর দ্বারা বংশবিস্তার করে তখন তার সুবিধে বেশি হয়। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকোয়ার্ড অ্যান্ড ইনহেরিটেড ট্রেটস? তো অর্জিত চরিত্র এবং বংশগত চরিত্র মানে কি? Acquired traits are the ones that a person develops during his lifetime. These are not passed from one generation to other. অর্জিত চরিত্র সমূহ হলো একজন মানুষ বা একজন ব্যক্তি তার জীবদ্দশায় সংগ্রহ করে এবং এই চরিত্রগুলো তার এক বংশ থেকে অপর বংশে প্রবাহিত হয় না। On the other hand, inherited traits are present in a person since his time of his birth. অর্থাৎ তার জন্মের সময় থেকে তার দেহের মধ্যে চরিত্রগুলা থাকবে। and are passed from one generation to another, অর্থাৎ এক বংশ থেকে অপর বংশে এই চরিত্রগুলো কি হবে, প্রবাহিত হবে। তো আমরা যদি সংক্ষেপে বলি যে অ্যাকোয়ার্ড চরিত্র মানে জীবদ্দশায় প্রাপ্ত চরিত্র, আর বংশগত চরিত্র মানে সে জন্মের সময় যে চরিত্রসমূহ তার মধ্যে ছিল সেগুলি হচ্ছে বংশগত বা ইনহেরিটেড ট্রেটস। অ্যাকোয়ার্ড ট্রেটগুলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে পাস করা যায় না, কিন্তু ইনহেরিটেড ট্রেটস যেগুলো আছে এক বংশ থেকে অপর বংশে প্রবাহিত হয়। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, টু অবটেইন রিয়েল ইনভার্টেড অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ ফর এ কনকেভ মিরর, ড্র দ্য কারেক্ট ডায়াগ্রাম শোয়িং অ্যাকচুয়াল পজিশন অফ দ্য অবজেক্ট। অর্থাৎ সেটা যদি আমরা বাংলাতে বলি, অবতল দর্পণের ক্ষেত্রে সৎ, উল্টা এবং বড় আকারের প্রতিবিম্ব পাওয়ার জন্য একটি রশ্মিচিত্র অঙ্কন করো যাতে বস্তুর অবস্থান সঠিক থাকবে। অর্থাৎ বস্তুর কোন অবস্থানের জন্য বড়, সৎ এবং উল্টা প্রতিবিম্ব পাওয়া যাবে সেটা অঙ্কন করো। তো এখন দেখুন, আমরা এখানে আছে সেন্টার অফ কার্ভেচার, এখানে আছে ফোকাস। আমরা যদি বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখি, এই বস্তু রাখলাম এবি, তখন আমরা প্রতিবিম্ব পাবো বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে, এবং সেটা হবে ইনভার্টেড মানে উল্টা হবে, বড় হবে এবং সৎ প্রতিবিম্ব হবে। এই দেখুন, এখানে প্রতিবিম্ব রাখার পর এখান থেকে আমরা একটা প্যারালাল রশ্মি এখানে আপতিত হওয়ার পর ফোকাস দিয়ে ফিরে আসে, আবার আরেকটি রশ্মি ফোকাস দিয়ে চলে যায় এবং প্রধান অক্ষের সমান্তরালে আয়না থেকে প্রতিফলিত হয়। এই দুইটা প্রতিফলিত রশ্মি এখানে মিলিত হয় এবং এখানে সৎ প্রতিবিম্ব রিয়েল ইমেজ ফরমেশন হয়, এবং সেটা উল্টা আর ম্যাগনিফাইড ইমেজ মানে বড়। এই বস্তু থেকে এই প্রতিবিম্বের আকার অনেক বড়। তো সেটা হলো সেটার সমাধান। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হোয়াট ইজ মায়োপিয়া, মেনশন ইটস কজেস। নিকট দৃষ্টি দোষ। নিকট দৃষ্টি দোষ মানে কি?
তার কারণগুলো কি কি? Myopia is that defect of vision due to which a person cannot see the distant object clearly. মায়োপিয়া হলো চোখের ওই ত্রুটি যে ত্রুটির জন্য একজন ব্যক্তি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। এই ক্ষেত্রে আসলে কি হয়, দূর থেকে আগত আলোকরশ্মি এখানে যে রেটিনা আছে এই অংশ রেটিনায় ফোকাস না করে রেটিনার সামনে এই অংশে ফোকাস করে, ফলে ব্যক্তি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। তার দুটা কারণ আছে, একটা হলো ডিউ টু দা হাই কনভার্জিং পাওয়ার, এই যে লেন্স আছে তার কনভার্জিং পাওয়ার যদি খুব বেশি হয় তখন কি হবে, এইখানে এসে ফোকাস করবে, এইখানে না করে এইখানে ফোকাস করবে, 1 নম্বর। আর 2 নম্বর কারণ হচ্ছে ডিউ টু দা আইবল বিং টু লং, যদি এই চক্ষুগুলোক যদি বেশি বড় হয়ে যায় তখনও সেই ক্ষেত্রে মায়োপিয়া রোগ দেখা দিতে পারে, অর্থাৎ সঠিকভাবে দূরের বস্তু ব্যক্তি দেখতে পাবে না। নাও কোয়েশ্চন নাম্বার 58, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান ইন মুভিং a charge of 10 coulomb across 2 points having potential difference of 10 volt, অর্থাৎ 10 ভোল্ট বিভব প্রবেশযুক্ত একটি পরিবাহীর এক বিন্দু থেকে অপর প্রান্তে 10 কুলম্ব আদান প্রবাহিত করতে কি পরিমাণ কাজ করতে হবে। তো আমাদের দেখতে হবে এখানে দেওয়া আছে কি কি আছে। আমরা যদি দেখি, প্রথমে আছে পটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে ভি আছে 10 ভোল্ট, সঙ্গে আছে চার্জ আছে কিউ ইকুয়াল টু 10 কুলম্ব। আমাদের কাজ বার করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে। তো আমরা আমাদের একটি ফর্মুলা জানা আছে, যেহেতু সিন্স বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তো ডব্লিউ ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু কিউ। 10 এখানে আছে, কিউ হচ্ছে 10, তো কত দাঁড়াবে 10 যার 100, মানে 100 জুল কাজ করতে হবে। কি দেখলাম এখানে যে বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, বির ভ্যালু আছে 10 ভোল্ট, ডব্লিউ এখানে আছে কিউ আদান আছে 10 কুলম্ব আদান, তো ভি ভ্যালু 10, 10 কিউ এর আদা ভ্যালু 10, তো 10 যার 100 জুল, আমরা জানি কার্যের একক জুল, সেটা হবে তার আনসার। কোয়েশ্চন নাম্বার 59, স্টেট ওহমস ল, রাইট ইটস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ওহমস ল কাকে বলে এবং ইহার গাণিতিক প্রকাশ রাশিটি লিখো। তো আমরা জানি, actually we know at constant temperature the current flowing through a conductor is directly proportional to the potential difference across its ends. This is called Ohm's law. অর্থাৎ যদি উষ্ণতা স্থির থাকে তাহলে পরিবাহীর মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহের পরিমাণ হবে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতি, ইয়াকে ওহমের সূত্র বলা হয়। And if I is the current flowing through a conductor and B is the potential difference across its ends, then according to Ohm's law আমরা লিখতে পারি, যদি I হয় বিদ্যুৎ প্রবাহ এবং B যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হয়, তাহলে আমরা ওহমের সূত্র মতে লেখা যায় I proportional to B, অথবা আমরা এইভাবে লিখতে পারি B proportional to I। এখন সেটা থেকে আমরা লিখতে পারি B equal to I আর আর মানে হলো এখানে রেজিস্ট্যান্স, মানে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি V by I equal to R। তো সেটা হচ্ছে ওহমস ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। নাও কোয়েশ্চন নাম্বার 60, হোয়াট ইজ সোলেনয়েড এন্ড হাউ ডাজ এ সোলেনয়েড বিহেভ লাইক এ ম্যাগনেট। সোলেনয়েড মানে কি, একটি সোলেনয়েড কিভাবে চুম্বকের ন্যায় আচরণ করে। তো আমরা যদি দেখি হোয়াট ইজ সোলেনয়েড, এ সোলেনয়েড ইজ এ কয়েল অফ ইনসুলেটেড কপার ওয়্যার owned on a cylindrical insulating body, অর্থাৎ বলা হচ্ছে যে অন্তরিত কপার তারের ঘন সন্নিবিষ্ট বহু বৃত্তাকার পাকের দ্বারা উৎপন্ন সিলিন্ডার আকৃতির কুণ্ডলীকে সোলেনয়েড বলা হয়। তার মানে একটা সিলিন্ডার আকৃতির একটি বা সিলিন্ডারের উপর যদি আমরা কপার তার দিয়ে বহু পাক দিয়ে একটা কুণ্ডলী তৈরি করি এবং তার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন তাকে বলা হবে সোলেনয়েড। আসলে when electric current flows through a solenoid, magnetic field is set up around the solenoid. যখন এই সোলেনয়েডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তখন কি হবে, চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়ে যাবে তার চারিদিকে। and one end of the solenoid will behave like north pole and other end will behave like south pole.
এজ লাইক এজ ম্যাগনেট, ম্যাগনেটের ন্যায় এই সোলেনয়েডের এক প্রান্ত উত্তর মেরু এবং অন্য প্রান্ত দক্ষিণ মেরু হিসেবে বিহেভ করবে। তো সেটা হলো সোলেনয়েডের বিশেষত্ব। নাও কোয়েশ্চন নাম্বার 61, রাইট টু ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল ফুয়েল। একটি ভালো ইন্ধনের দুটি চরিত্র বা গুণ কি হবে? সো আমরা জানি যে ভালো ইন্ধনের অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটি হলো ইট শুড হ্যাভ হাই ক্যালোরিফিক ভ্যালু, অর্থাৎ ভালো ইন্ধনের ক্যালোরি মান বেশি হওয়া প্রয়োজন। আর নাম্বার 2 হচ্ছে ইট শুড বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড বার্ন কমপ্লিটলি উইদাউট লিভিং এনি সলিড অর গ্যাসিয়াস রেসিডিউ। 2 নম্বর যে গুণ হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে ইন্ধন, আর জ্বলার সময় বা দহনের সময় কোনো রেসিডিউ বা কোনো ধরনের অবশেষ যাতে না থাকে। সেই দুটা ক্যারেক্টার হলো একটি ভালো ইন্ধনের বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চন হচ্ছে রাইট দ্য রোল অফ ডিকম্পোজার্স ইন ইকোসিস্টেম। কোনো পরিস্থিতিতন্ত্রে বিয়োজকের ভূমিকা কি আলোচনা করো। তো আমরা জানি একটা পরিস্থিতিতন্ত্রে কি থাকে, প্রডিউসার, দেন তাকে কনজিউমার, আর তার তাকে পরে তাকে ডিকম্পোজার। প্রডিউসারের কাজ হচ্ছে খাদ্য প্রোডাকশন, কনজিউমার খাদ্য ভক্ষণ করে, আর ডিকম্পোজার একটি কনজিউমার যখন মারা যায় তখন ডিকম্পোজারের ভূমিকা শুরু হয়। ডিকম্পোজার্স প্লে এ ক্রিটিক্যাল রোল ইন দ্য ফ্লো অফ এনার্জি থ্রু অ্যান ইকোসিস্টেম। কোনো পরিস্থিতিতন্ত্রের মধ্য দিয়ে শক্তি প্রবাহের ক্ষেত্রে ডিকম্পোজার বা বিয়োজক দ্বারা আছে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারা কি করে? দে ব্রেক apart dead organisms into simpler inorganic materials, making nutrients available to primary producer. আসলে ডিকম্পোজাররা যখন কনজিউমার মারা যায় তখন তাদের দেহের মধ্যে থাকা বৃহৎ আকারের যৌগগুলিকে ভেঙে সিম্পল একদম ছোট ছোট সরল যৌগে পরিণত করে, যাতে প্রডিউসার মানে উৎপাদক এইগুলো আবার ব্যবহার করতে পারে। তো এইভাবে ডিকম্পোজাররা পরিস্থিতিতন্ত্রে তাদের ভূমিকা পালন করে। তারপরের প্রশ্ন হচ্ছে নেম এনি টু স্টেক হোল্ডার্স অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। বনাঞ্চল এবং বন্যপ্রাণীর যে কোনো দুটা অংশীদারির নাম লিখো। তো আমরা জানি বনাঞ্চল আর বন্যপ্রাণীর অংশীদারিত্ব আছে, তো কোন অংশীদারগুলা কে কে হতে পারে? নাম্বার 1 যদি আমরা ধরি তো আমরা বলতে পারবো পিপল হু লিভ ইন এন্ড অ্যারাউন্ড দ্য ফরেস্ট এরিয়াস। যেসব মানুষ বনের ভিতর এবং আশপাশে বসবাস করে তারা হলো প্রথম স্টেক হোল্ডার বা অংশীদার। আর 2 নম্বর হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট হু ইউজ ফরেস্ট প্রোডাক্টস, মানে যে সকল শিল্পপতি আছেন যারা এই ফরেস্টের জঙ্গলের জিনিস নিয়ে নিজের কারখানায় উৎপাদন করে, তারা হচ্ছে দ্বিতীয় স্টেক হোল্ডার বা অংশীদার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াট আর এমফোটেরিক অক্সাইডস, মানে উভয়ধর্মী অক্সাইড মানে কি? রাইট এক্সাম্পল। উভয়ধর্মী অক্সাইডের সংজ্ঞা এবং উদাহরণ। An oxide that can act as either an acid or a base in a reaction to produce a salt and water. কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো অক্সাইড অংশ নিলে যদি সে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করতে পারে, তাকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড। আমরা দুটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ নিতে পারি, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। আরেকটি উভয়ধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড ZnO। এই দুটি হলো উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ। অর্থাৎ উভয়ধর্মী অক্সাইড হলো বা এমফোটেরিক অক্সাইড হচ্ছে ওই অক্সাইড যে অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, আবার একই অক্সাইড ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে, বেইজের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়ার পর সল্ট আর ওয়াটার উৎপন্ন করে, সেইটি হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। And the last question of this test board, what are the different ways in which glucose is oxidized to provide energy in various organisms? বিভিন্ন জীবগুলির ক্ষেত্রে শক্তি প্রদানের জন্য গ্লুকোজ কিভাবে জারণ হয়? আমরা জানি গ্লুকোজের জারণ দুইভাবে সংগঠিত হয় জীবের দেহে। 1 নম্বর হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন আর 2 নম্বর হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। In these are the two separate processes by which glucose
is oxidized to provide energy. তো সবাৎশ্বসন প্রক্রিয়া এবং অবাৎশ্বসন এই দুই প্রক্রিয়ার দ্বারা জীবের দেহে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। আমরা জানি সবাৎশ্বসন প্রক্রিয়া বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আর অবাৎশ্বসন প্রক্রিয়া লিমিটেড কম পরিমাণ শক্তি উৎপন্ন হয়।